আসসালামু আলাইকুম। আজকে একটি স্ট্যাটিস্টিক শেয়ার করতে চাই। মূলত একটি কমন ক্যালকুলেশন রয়েছে যেটা আমাদের বিশেষ করে ডায়াগনস্টিক সেক্টর গুলোতে খুবই ব্যবহার হয়। আমরা যখন ক্যালিব্রেশন করছি, যখন মেথডস ভেরিফিকেশন করছি, মেথডস কম্পারিজন করছে, মেজারিং রেঞ্জ কে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, এই ধরনের, অথবা নিজেদের ইন হাউস রেফারেন্স রেঞ্জ যদি আমরা তৈরি করতে চাই, মেথড টু মেথড, মেশিন টু মেশিন কম্পেয়ার করার ক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্সের ব্যবহার হয়। শুধু তাই নয়, আমরা ফার্মাতে কাজে একইভাবে ব্যবহার হচ্ছে, ফুড ইন্ডাস্ট্রিতে একইভাবে ব্যবহার হচ্ছে, এবং আহ, বিশেষ করে পাবলিক হেলথে যারা গবেষণা করি এবং নন বায়োলজিক্যাল সায়েন্সে যারা আছে, সেক্ষেত্রেও কমন স্ট্যাটিস্টিক্স যেটা সবার জানা দরকার। এবং আমাদের মনে আছে, আমরা যখন প্রথম কেমিস্ট্রি ল্যাব করেছিলাম অনার্স লাইফ, এবং এখনো যারা আমার স্টুডেন্টরা প্রথম বায়োফিজিক্যালে যে ল্যাব করে, আননোন স্যাম্পল থেকে প্রোটিন এস্টিমেশন, সেখানে এই স্ট্যাটিস্টিক্স এর রয়েছে। সেদিন হয়তো স্ট্যাটিস্টিক্স শিখতে পারিনি, কিন্তু সেদিন যা শিখেছি সেটার অ্যাপ্লিকেশনটা শিখেছি। আমার স্ট্যাটিস্টিক্স শেখার কথা ছিল ক্লাসরুমে। যাই হোক, সেটা আমি দেখাবো আজকে। তাকে বলা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। এবং এবং এই রিগ্রেশন অ্যানালাইসিসের প্রথমে থিওরি এবং তারপরে ল্যাব ক্লাস করবো আজকে। এবং আমাদের একাডেমি থেকে যে কোর্স বা বায়োস্ট্যাটিস্টিক্স এর যে কোর্সটা আমরা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য দিচ্ছি, পড়াশোনার ধরনটা ঠিক এরকমই হবে। তো আমরা প্রথমে দেখি যে থিওরিটা আমরা কিভাবে করবো। আমরা চমৎকার একটি টপিক সিলেক্ট করেছি, কারণ এটা সবার জন্য দরকার রয়েছে এই মুহূর্তে যারা পিএইচডি বা এমএস প্রোগ্রামে ডাটা অ্যানালাইসিস করবে সেক্ষেত্রে। এবং রিগ্রেশন অ্যানালাইসিস এর আজকে আমি লিনিয়ার রিগ্রেশনটা দেখাবো। এর পাশাপাশি লজিস্টিক রিগ্রেশনটাও আমরা অন্যদিন দেখবো। এবং আমাদের ক্লাসের ধরন কেমন হবে সেটা আসলে শেয়ার করতে চেয়েছি। রিগ্রেশন, এক কথায় যদি বলি, রিগ্রেস একটা মডেল ক্রিয়েট করে। মডেলটা কার সাথে কার রিলেশন তৈরি করে, এটা হলো দেখার বিষয়। এই মডেলের মাধ্যমে রিলেশনশিপ তৈরি হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কি হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারা হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? সেই তো টোটালি ডিপেন্ডস করবে আমার রিসার্চ হাইপোথিসিস এর উপর, সরি, রিসার্চ অবজেক্টিভস এর উপরে। রাইট, আমি কি চাচ্ছি, আমি কি পেতে চাই। যেমন যদি আমরা ভাবি যে আমরা আন্ডার গ্রেড স্টুডেন্টদের মধ্যে তাদের হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস স্টাডি করবো, তাহলে মোটামুটি বিএমআই, বডি মাস ইন্ডেক্স যদি নির্ণয় করি, স্টুডেন্টদের নিউট্রিশনাল স্ট্যাটাস সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়, বডি মাস ইন্ডেক্স। তাহলে দিস ইজ দ্য রেজাল্ট আমার এক্সপেরিমেন্টের অবজেক্টিভস। বিএমআই যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে কি কি দরকার আছে? প্রথমে বডি ওয়েট, বডি হাইট দরকার আছে। পাশাপাশি বিএমআই এর উপরে এফেক্ট করে এমন যে ফ্যাক্টরস বা কোফ্যাক্টরস রয়েছে, ভেরিয়েবলস বা কোভ্যারিয়েবলস রয়েছে, সেগুলো যদি আমি হচ্ছে সিলেক্ট করতে পারি, তাহলে আরো সুন্দর একটা স্টাডি হবে যে কি কি কারণে বিএমআই বেড়ে যায় অথবা কমে যাওয়ার কারণগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। রাইট, এই যে বিএমআই, দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ দিস দ্য রেজাল্ট অফ আওয়ার স্টাডি। অ্যান্ড অ্যাফেক্টিং ফ্যাক্টর অফ বিএমআই, সেগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সরলভাবে বলি, আমরা যখন অনার্সের ফার্স্ট ইয়ারে যখন আমরা ল্যাব ক্লাস করেছি, তখন প্রথম যে কেমিস্ট্রি ল্যাব ছিল বা ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাব ছিল, সেখানে আননোন স্যাম্পল থেকে প্রোটিন বা গ্লুকোজ এস্টিমেশন আমাদের শেখানো হয়েছিল, এখনো মনে আছে। সেখানে আমরা স্ট্যান্ডার্ড কার্ভ করেছি, নোন স্যাম্পল, মানে একটা স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করেছিলাম। যেমন বিএসএ, বোমাইন অ্যালবুমিন কে আমাদের নোন কনসেন্ট্রেশনের হচ্ছে মাল্টিপল রেপ্লিকেট তৈরি করে সেটার হচ্ছে এগেনস্ট আমরা অ্যাবজর্বেন্স নিয়ে স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করেছিলাম। ঠিক আছে? তো এই যে আমি আমি এখানে একটা কার্ভ দিই, তাহলে ভালো হয়। এক্স বরাবর আবার দিয়েছিলাম হচ্ছে বিএসএ দিয়েছিলাম, দিস ইজ দ্য বিএসএ। এবং ওয়াই বরাবর অথবা রেজাল্ট যেটা আমরা পেয়েছিলাম, সেটাকে আমরা বলেছিলাম ওডি, অর্থাৎ অপটিক্যাল ডেন্সিটি। এই রেজাল্ট অপটিক্যাল ডেন্সিটি এগেইনস্ট দ্য বিএসএ, দিস ইজ দ্য রেজাল্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার উপর ডিপেন্ড করছে? বিএসএ এর উপরে। লাইক দ্যাট। তো এই মডেল মূলত আমাদের রেজাল্টস এর উপরে অ্যাফেক্টিভ ফ্যাক্টরস গুলোর একটা রিলেশনশিপ তৈরি করে। ঠিক আছে? এবং এই যে মডেল আমি মোটামুটি এখানে যে ফিগারটা দিয়েছি, গ্রাফটা দিয়েছি, গ্রাফ যথেষ্ট এখানে এক্সপ্লেন করার জন্য। তারপর এখানে আমি একটু বড় করে করে দিই দিস গ্রাফ। ওকে, এক্স এক্সের বরাবর যে ভেরিয়েবলস গুলো থাকছে, যেমন হতে পারে এখানে ওয়েস্ট সার্কামফারেন্স, কিসের? বিএমআই এর উপরে এফেক্টিভ ফ্যাক্টর। ওয়েস্ট সার্কাম যাদের বেড়ে গেছে, তাদের বিএমআই টা বেড়ে গেছে। রাইট, কি পরিমাণ বেড়েছে?
ওয়েস্ট সার্কামফারেন্স প্রতি ইউনিট পরিবর্তন হলে বিএমআই কি পরিমাণ বৃদ্ধি পায় বা কি ধরনের পরিবর্তন হয়, এটা বের করাটাই হচ্ছে এই অ্যানালাইসিসের কাজ। এবং এদের মধ্যে রিলেশনশিপ কেমন, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট কিনা, রাইট, সেটা বের করা হচ্ছে এই মডেলের কাজ। ওয়াই বরাবর যে ভ্যালুটা আমরা দেই সেটা রেজাল্ট থাকে, তার মানে এটা হচ্ছে ডিভি, আর এই পাশে আই ডিভি, ওয়েস্ট সার্কামফারেন্স, এটা হচ্ছে বিএমআই। আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমরা যখন হচ্ছে এই যে এক্স বরাবর যখন আমরা ভ্যালু গুলো বসাচ্ছিলাম, ঠিক এইখানে বিএসএ কিন্তু জিরো একটা ভ্যালু ছিল। জিরো পরে ধরে নিলাম জিরোতে জিরো পাওয়া যাবে, জিরোতে জিরো, 10, 20 এবং 30। প্র্যাকটিক্যালি কি জিরোতে আমরা জিরো পাই? জিরোতে একটা অ্যাবজর্বেন্স পাই আমরা, ঠিক আছে। যখন জিরোর যে অ্যাবজর্বেন্স পাওয়া যায়, এটাকে বলা হয় এলওবি, লিমিট অফ ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের একটা অ্যাবজর্বেন্স পেয়েছে, ঠিক আছে। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো। তার মানে এলওবি আমরা শিখেছি কিন্তু ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টার প্রথম ল্যাব ক্লাসে। সেখানে আমরা জানি না আসলে, আমরা সেদিন ফেস করেছি যে জিরোর ব্ল্যাঙ্কেরও অ্যাবজর্বেন্স পাচ্ছি, কিন্তু ব্ল্যাঙ্কের তো অ্যাবজর্বেন্স হতে পারে না, এটা কোনো অ্যানালাইট নাই, কিন্তু হতে পারে। কেন হতে পারে, কি কারণে ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স হয়, এই ব্যাখ্যাগুলো তো খুঁজতে হবে। স্ট্যাটিস্টিক্স সেই ব্যাখ্যাগুলো দিবে সুন্দরভাবে। তবে এখানে এলওবি, এলওবি আমরা অ্যাডজাস্ট করে কাজ করি, অর্থাৎ জিরোকে আমরা মেশিনে এটাকে জিরো করি, ডিজিটাল ব্যালেন্সের মতো আগে জিরো করতে করে তারপরে ওজন দেওয়া হতো। ফলে কি হয়, প্রথমে যে ইকুয়েশনটা ছিল এখানে, অ্যাট ফার্স্ট এলওবি কে কনসিডার করলে, অর্থাৎ জিরোর ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স কনসিডার করলে যে ইকুয়েশনটা দাঁড়ায়, তাকে আমরা বলেছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আর যখন আমি ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স অ্যাডজাস্ট করে ফেলেছি, অর্থাৎ জিরো অ্যাডজাস্ট করে ফেলেছি, তখন ইকুয়েশনটা কনভার্টেড টু এম এক্স, সি আর নেই। সি সি কি ছিল? সি ছিল মূলত ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স, ব্ল্যাঙ্কের অ্যাবজর্বেন্স এটা ছিল। তখন স্ট্রেট লাইনটা এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী যখন জিরো করে ফেললাম, স্ট্রেট লাইনটা কোথায় যাচ্ছে? জিরোতে যাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ইকুয়েশনস। এবং আমাদের আমাদের যখন আমরা মডেল দাঁড় করাবো, আমাদের আমাদের বড় বড় ডেটা সেট নিয়ে যখন আমরা কাজ করবো, তখন এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে দেখতে পাবো, y is equal to beta naught, the 1 and x and e। এখানে ইটা হচ্ছে এরর। এই এররটা থাক যদি আমার লিনিয়ারশিপ রিলেশনশিপ থাকে, কেমন ডায়াগনস্টিক আমরা কি দেখছি সেখানে, দুটো মেথড ভেরিফিকেশন যখন আমাদের করা হয়, দুটো মেথডস দুটো মেশিনের মধ্যে যখন মেথড ভেরিফিকেশন করা হচ্ছে, তখন আমাদের আর স্কোয়ারের ভ্যালু ওয়ান থাকে, ওয়ান থাকে। তার মানে ওয়ান যদি হয়, নো ইরোর, নো ইরোর, অর্থাৎ এই ইকুয়েশনে কোনো ই থাকবে না, ইরোর থাকবে না। আমরা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে যে আমাদের স্টাডির কোনো ইরোর পাবো না আমরা। বেটা নটটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এটা এখানে আমি দেখালাম। দিস দ্য স্লপ, যেমন এখানে এমটা হচ্ছে স্লপ, লাইক দিস স্লপ। স্লপটা কি প্রকাশ পাচ্ছে? স্লপটা হচ্ছে আমার ওয়াই এর যে পরিবর্তনশীল, অর্থাৎ বিএমআই যে পরিবর্তিত হচ্ছে, কার উপর ডিপেন্ড করছে? এক্স অ্যাক্সিস ভেরিয়েবল ভ্যালুর উপরে, অর্থাৎ আইডি ভির উপরে। এবং এখানে আইডিবি আমি কনসিডার করেছি কি ওয়েস্ট সার্কামফারেন্স। তো ওয়েস্ট সার্কামফারেন্সের পরিবর্তনের ফলে কি পরিমাণ বিএমআই পরিবর্তন হবে, তার ভ্যালুটা হলো স্লপ। এক কথা ফ্যাক্টর বলি আমরা, এত ফ্যাক্টর পরিবর্তিত হবে, রাইট। এই ছিল মূলত থিওরি। এখন প্র্যাকটিক্যাল চলে যাবো, তো করছিলাম প্র্যাকটিক্যালে যাই দেখি আমরা কিভাবে এই মডেলটা দাঁড় করাতে পারি। আর যেহেতু আমার স্ট্যাটা ওপেন আছে, আমি স্ট্যাটা দিয়ে দেখাই। স্ট্যাটা এবং এসপিএসএস অলমোস্ট সিমিলার ইন্টারফেসে কাজ করে, টেনশনের কিছু নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটা, ঠিক আছে। প্রথমে আমরা দেখাই কিভাবে আমাদের ডেটা সেট ফ্রম এক্সেল শিট থেকে আমরা আপলোড করব। এক্সেল স্প্রেড করলাম, সিলেক্ট করার পরে ব্রাউজ করব, ব্রাউজ করলে আমার নির্দিষ্ট ফোল্ডার থেকে আমি এটা বের করে নেবো। এখানে ফোল্ডার ওপেন হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি দেখলাম যে 1 নাম্বার যে কেস আছে রো, সেখানে ভেরিয়েবল নেম আছে, এটাকে আমি উঠাই দেওয়ার জন্য উপরে ভেরিয়েবল নামটা নেব, তাহলে হয়ে গেল। ওকে করবো, ওকে করলে এখানে যেহেতু ডেটা এই ডেটা সেটটা অলরেডি আপলোড রাস্তা, এই মেসেজটা আসছে, ফার্স্ট টাইম হলে মেসেজ আসবে না। ইয়েস করে দিলাম, হয়ে গেল, শেষ। এখন আমার ভেরিয়েবল সম্পর্কে ধারণা, কি কি ভেরিয়েবল আছে সামারি করে দেখতে, সামারিজ, ঠিক আছে। সামারিজ করে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম, এটা কি কি ভেরিয়েবল। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল? বিএমআই। ওকে, তো বিএমআই আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করবো, প্রথমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে, অর্থাৎ
আর ই রিগ্রেস, একটা রিগ্রেস, বিএমআই, এবং আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি ধরেছিলাম ওয়েস্ট সারকামফারেন্স, এখানে আছে ঠিক যেভাবে আছে এভাবে লিখতে হবে, নাহলে ডাটা সেট থেকে রিকগনাইজ করতে পারবে না। এটা দিয়ে দিই, কাজ হয়ে যাবে, শেষ। পেয়ে গেছি আমি রেজাল্ট। রেজাল্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো রেজাল্টটা বুঝে কিনা, কিভাবে বুঝাবো, তাই না? আমার আমার কথা হলো স্টুডেন্টরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হওয়ার উদ্দেশ্য হলো সে সবকিছুই করবে, সব জায়গায় তার হচ্ছে স্পর্শ থাকবে তার কাজের, এবং প্রেজেন্টেশন যখন দেবে তার মতো কনফিডেন্ট প্রেজেন্টার দ্বিতীয়টা থাকবে না সেখানে। কারণ সে যা প্রেজেন্ট করছে, যা স্লাইডে আছে বা ব্যাকগ্রাউন্ডে যা যেটা আছে, সব কিছু সম্পর্কে তার ভালো ধারণা আছে। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অপশন। এখানে আমি বিএমআই এর সাথে ওয়েস্ট সার্কামফারেন্স যে রিলেশনশিপ, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট, এই যে জিরো ভ্যালু আসছে, আর স্কোয়ারের ভ্যালু রয়েছে, এগুলো কিভাবে রিলেটেড আছে সেটা আমি পরবর্তীতে কথা বলবো। আমার মডেলটা এখান থেকে মডেলটা করে দেখাই। কারণ মডেল কি ছিল? মডেলে ছিল ওয়াই, ওয়াই মানে বিএমআই, বিএমআই সমান ছিল বেটা নট অ্যান্ড বেটা ওয়ান অ্যান্ড এক্স, এক্স মানে হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স, এটা হলো এক্স। তাহলে এখানে বিএমআই, আমি তাহলে মডেলটা লিখতে পারি বিএমআই সমান বি নট, বি নট যেখানে আছে এই অংশে আছে, ঠিক আছে? এই হলো 0.19 পর্যন্ত নিয়ে 6 ইন্টু তারপরে বি নট, বেটা ওয়ান, বেটা ওয়ান হচ্ছে এটা ওই সারকামফারেন্স। এখানে যদি আমি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতাম তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হতো, ঠিক আছে? সেটা দেখাবো আপনাদের। এখানে হচ্ছে 0.28 অ্যান্ড গুণ ওয়েস্ট সারকামফারেন্স, ওকে? তার মানে প্রতি ইউনিট ওয়েস্ট সারকামফারেন্স পরিবর্তনের ফলে এত টাইমস বিএমআই পরিবর্তিত হবে। দিস ইজ দ্য রিগ্রেশন মডেল, রিগ্রেশন ইকুয়েশন আর রিগ্রেশন মডেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক এভাবে করতে চাই, আর যদি এভাবে করতে পারি তাহলে আমার মনে হয় ক্লাসে সবচেয়ে দুর্বল যে স্টুডেন্ট, সেও স্ট্যাটে এ প্লাস পাবে। এবং আমার টার্গেট আমাদের একাডেমি থেকে এবং আমাদের উদ্দেশ্য হলো দুর্বলদের একত্রিত করা। এবং গবেষণার ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে যারা, যারা মিডিয়াম স্টুডেন্ট, সবসময় জন্য আমি চাই ক্লাসের দুর্বল স্টুডেন্ট গবেষক হয়ে উঠুক এবং আমার সাথে প্রজেক্ট করে প্রমাণ করুক যে তারাও করতে পারে। থ্যাংক ইউ, দেখা হবে ক্লাসে।